হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ মোট 3টি ঘটনা, এবং 3টি ঘটনা একদম 3 রকম। প্রথমটা একটা জাপানে ঘটে যাওয়া ঘটনা, একটা অদ্ভুত ঘটনা। দ্বিতীয়টা পুরনো দিনের একটা টয়লেট করতে গিয়ে বা বাথরুম করতে গিয়ে ঘটনা বলতে পারো, এবং তৃতীয়টা একটা রেল লাইনের ঘটনা। 3টি ঘটনা একদম 3 রকম হতে চলেছে। তো যাই হোক, আর দেরি করব না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। যারা এখনও পাসপোর্ট করনি তারা সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নাও। এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই চোখটা বন্ধ করে ঘটনা শুনতে হবে। আশা করছি তোমরা খুব শান্তভাবে বসে গেছো। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, কেমন আছো? আমাদের কলকাতাবাসীর কালকে মনের অবস্থা একদম ভালো নেই। আমি খুব ভালো করে জানি আমার এই প্রশ্নটা একটু অদ্ভুত শোনাবে, তাও তোমাকে জিজ্ঞেস করলাম। আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটি আমার খুব ক্লোজ একটা বান্ধবীর থেকে শোনা। কিছুদিন আগে, কবে ঠিক মনে পড়ছে না, আমি ইউটিউবে শর্টস দেখছিলাম। হঠাৎ করেই আমার চোখের সামনে একটা জাপানি ভিডিও আসে। একজন প্রবাসী বাঙালি জাপানে থাকার অভিজ্ঞতা তিনি বলছিলেন জাপানে নাকি 4 নাম্বার সংখ্যাটাকে প্রচণ্ড আনলাকি ধরা হয়। এমনকি তাদের অফিসেও নাকি 4 নম্বর বলে কোনো ডেস্ক নেই, 3-এর পর একেবারে 5। আমার কথাগুলো শুনে অবাক লাগলো। আমি আমার সেই বান্ধবীটাকে ফোন করলাম, যে বান্ধবীটি বর্তমানে জাপানের স্থায়ী বাসিন্দা। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছিল যে তারা কেন 4কে আনলাকি নাম্বার হিসেবে ধার্য করে। যথারীতি আমি ওকে ফোন করি, ওকে জিজ্ঞাসা করার জন্য যে ঘটনাটা আদৌ সত্যি কিনা নাকি সবটাই মিথ্যে। ওকে ফোন করাতে কিছুক্ষণ ওর সাথে ভালো কুশল বিনিময় হলো। এরপর ওকে হঠাৎ করে জিজ্ঞাসা করলাম এই ব্যাপারটা নিয়ে। আমাকেও বলল, আমি তো এসব বিষয়ে সেরকম কিছু জানি না রে, আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করব। সে যদি জেনে থাকে তাহলে আমি তোকে ওর কাছে শুনে পরে এই বিষয়ে বলে দেব। আমি আচ্ছা বলে বেশ খানিকটা মন খারাপ নিয়ে ফোনটা রেখে দিলাম। সেদিন সারাটা দিন আমার চিন্তায় কেটে গেল যে আসলে কি এরকম কিছু আছে। আসলে মনের মধ্যে যদি কোনো খুঁতখুঁতে বিষয় থাকে না, তবে অন্য কোনো রকম কাজে মন লাগে না। সেরকমই একটা ফিলিংস হচ্ছিল আমার। যথারীতি রাতে খাওয়া দাওয়া করে শুয়ে ফোন ঘাঁটছি। আমার ফোন ঘাঁটতে ঘাঁটতে তন্দ্রা তখন চলে এসেছে। তখন মোটামুটি রাত 3:30-এর কাছাকাছি আমার সেই বান্ধবীর ফোন আসে। ওদের ওখানে তখন বোধহয় ভোর হয়ে গেছে। সে আমাকে ফোন করাতে আমি এক ফোঁটা অবাক হইনি, কারণ সে তো তার দেশের নির্দিষ্ট সময় অনুযায়ী চলবে। তো আমি তার ফোনটা ধরি। ফোন ধরতেই প্রথমে সে বলে ওঠে, কিরে তুই কি ঘুমিয়ে পড়েছিলিস? আমি তখন ওকে বললাম যে না না, আমি তো ঘুমোইনি, আমি জেগেছিলাম, সবে ঘুমটা এসেছিল। বল, এত রাতে যে ফোন করলি? তোদের দেশ অনুযায়ী তো এখন বোধহয় ভোর, তাই না? তখনও আমাকে বলল, আসলে আমি তোকে মাঝরাতে ফোন করতাম বুঝলি, কিন্তু আমি তোকে ফোন করিনি। তার একটাই কারণ, আমার হাজবেন্ডের কাছ থেকে সারা রাত ধরে আমি এই 4 নাম্বার যে আনলাকি সেটার বিষয়ে জানছিলাম। সেই থেকেই আমার তোকে এই গল্পটা বলতে ইচ্ছে হচ্ছে। তখন সে আমাকে যা বলল সেটা আমি এবার তার ভাষায় তোমাকে লিখতে শুরু করছি। আমার হাজবেন্ড এটা একেবারেই জানে না যে তারা 4 নাম্বারটাকে কেন আনলাকি নাম্বার হিসেবে ধরে, কিন্তু এই 4 নাম্বারটা তারা কি জন্য আনলাকি মনে করে তা নিয়ে একটা ছোট্ট ঘটনা আমি তোর সাথে শেয়ার করছি, যেটা আমার হাজবেন্ড এবং তার বাকি অন্য বন্ধুদের সাথে ঘটেছে। তখন আমার সাথে তার বিয়ে হয়নি। সে একটা ঘর ভাড়া নিয়ে আরও 4 জন কলিগের সাথে রুম শেয়ার করে থাকত। তাদের মধ্যে 2 জন ভারতীয় বাঙালি, একজন উত্তর ভারতীয় এবং একজন বাংলাদেশি। সে ছিল মুসলিম সম্প্রদায়ের। তারা সর্বপ্রথম জাপানে এসে
সেই ঘরটাই ভাড়া পেয়েছিল। কিন্তু ধীরে ধীরে তাদের যখন অফিসের টাইম শিডিউলের চেঞ্জ হতে থাকে, তখন তাদের সেই বাড়িটার থেকে যেতে আসতে খুব অসুবিধে হতো। আর তারা যেহেতু একই অফিসে কাজ করত, তাই তারা একসাথে যাতায়াত করত। সেই কারণে তারা ঠিক করে যে তারা অন্য জায়গায় হঠাৎ অফিসের পাশাপাশি একটা রুম ভাড়া করবে এবং সেখানেই তারা থাকবে। তো যেমন ভাবা তেমন কাজ। তাদের অফিসের থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে একটা বাড়ি ভাড়া পেয়ে যায় খুব অল্প দামের মধ্যে, এবং সেখানে তারা থাকতে শুরু করে। সেই বাড়িটার দোতলার 4 নম্বর ঘরটা ছিল তাদের থাকার জায়গা। সেখানে তারা নিজেদের মতো সমস্ত কিছু গোছগাছ করে নেয় এবং চলে আসে সেখানে থাকার জন্য। প্রথম কিছুদিন কোনো ঘটনা ঘটেনি। তারা সবাই সকালবেলা বেরিয়ে যেত এবং যথারীতি রাত্রিবেলা তারা বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে প্রচণ্ড টায়ার্ডনেসের জন্য ঘুমিয়ে পড়ত। এরকমই একদিন তারা সারাদিন পর খাওয়া দাওয়া করে সবে বিছানায় গাটা এলিয়ে দিয়েছে। হঠাৎ করেই তারা একটা কান্নার শব্দ শুনতে পায়। কোনো একটা মেয়ে যেন ক্ষীণ গলায় আস্তে আস্তে কান্না করছে। তারা ভাবে হয়তো কোনো একটা বাড়িতে প্রচণ্ড অশান্তি হয়েছে, সেই কারণেই সেই বাড়ির মহিলাটা কাঁদছে, কিংবা কোনো ছোট বাচ্চা মাঝরাতে কেঁদে উঠেছে। হয়তো অনেক দূর থেকে আসছে জন্য রাতের নিস্তব্ধতায় সেটা অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছে। তারা আর কিছু না চিন্তা ভাবনা করে ঘুমিয়ে পড়ল। পরের দিন কেউ কাউকে এই বিষয়ে কোনো প্রশ্ন করল না, কারণ কারোরই তো মনে ছিল না। কিন্তু পরদিন রাতেও তারা সেই শব্দটা শুনতে পায়। সেদিন আরেকটু জোরে হয়েছিল, অর্থাৎ আগে যতটা আস্তে শোনা যাচ্ছিল সেটা পরদিন যেন আরেকটু জোরেই শোনাচ্ছে। এইভাবে প্রতিদিন রাত্রিবেলা অল্প অল্প করে সেই কান্নার আওয়াজটা আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। একটা সময় গিয়ে এমন মনে হলো যেন তাদের দরজার বাইরেই যেন কান্না করছে। তারা বাধ্য হয়ে একে অপরের সাথে আলোচনা করে যে আসলে ঘটনাটা ঘটছে কি। পরের দিন যথারীতি রাত্রিবেলা সবাই বাড়িতে ফেরে এবং খাওয়া দাওয়া করে একসাথে গোল হয়ে বসে। সবাই বলা বলি করে, আজকে রাতে যদি কেউ দরজার বাইরে কাঁদে তবে আমরা সবাই দরজা একসাথে খুলে দেখব বাইরে আসলে কি আছে। যেমন ভাবনা তেমন কাজ। তারা বসে খুব আস্তে আস্তে গল্প করে, গল্প না ঠিক হিসেব মতো আলোচনা করে যে তারা আসলে কি কি করবে। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা কেউই কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল না। তারা ভাবে হয়তো তাদের ঘরের আলোটা বাইরে পর্যন্ত কোনোভাবে সে দেখতে পেয়ে চুপ করে রয়েছে। তারা ঘরের আলো বন্ধ করে শোয়ার ভান করে চুপচাপ হয়ে যায়। আসলে তাদের মনের মধ্যে চলছিল হয়তো কোনো দুষ্ট লোকজন তাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছে। তারা সবে শুয়েছে, এমন সময় সেই কান্নার আওয়াজটা এলো। কান্নার আওয়াজ বলবো নাকি তার চিৎকার বলবো, আমার ভাষা নেই, কারণ সেই আওয়াজটা এতটাই জোরে ছিল আর এতটাই তীক্ষ্ণ ছিল যে তাদের কান ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। তারা প্রত্যেকে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। তাদের মধ্যে তাদের যে বন্ধু যিনি বাংলাদেশি মুসলিম, তিনি বললেন, আমার ব্যাপারগুলো ঠিক সুবিধে লাগছে না। এই বলে সে আরবি ভাষায় কিছু মন্ত্র পাঠ করতে শুরু করে। আশ্চর্যের বিষয়, সে যখন মন্ত্রপাঠ শুরু করে তার সাথে সাথেই কোনো এক জাদু বলে বলবো নাকি অন্য কিছু বলবো, হঠাৎ করেই সেই কান্নার আওয়াজটা থেমে যায়। ঠিক যেন প্রচণ্ড জোরে গান চালানোর পরে হঠাৎ করে যখন সেই গানটা বন্ধ হয়ে যায়, ঠিক সেইভাবে কান্নার আওয়াজটাও বন্ধ হয়ে যায়। তারা তখন আসল ঘটনাটা বুঝতে পারে, যেটা কোনো দুষ্টু লোকের কাজ না, এটা আসলেই কোনো প্রেতের কাজ, নয়তো পবিত্র মন্ত্রের পাঠে সে চুপ করে যেত না। তারা কোনো রকম রাতটুকু কাটায় এবং পরদিন সকালবেলা তারা ঠিক করে এই বাড়িটা কোনো রকম ছাড়তে হবে, নয়তো এভাবে উপদ্রব দিন দিন বেড়েই চলবে। পরদিন সকালবেলা তারা ঠিক করে যে তারা বাড়ি চেঞ্জ করবে না, তারা দেখবে আসল কাণ্ডটা কি।
তারা সেদিনের মতো অফিস চলে যায় এবং তারা তাড়াতাড়ি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারা আশেপাশের দোকানগুলোতে যায় খোঁজ খবর নেওয়ার জন্য এই বাড়ি সম্পর্কে। ফ্ল্যাটটাতে নাইট গার্ড ছিল, কিন্তু আমার হাজব্যান্ডরা অফিস থেকে বাড়ি ফেরার আগেই তারা বেরিয়ে যেত এবং হাজব্যান্ডরা যখন রেডি হয়ে বের হয়ে যেত ততক্ষণ তারা বাড়িতে ঢুকে যেত। সুতরাং বুঝতেই পারছো তাদের সাথে একে অপরের সাথে কোনো রকম সখ্যতা থাকার কোনো কারণই হয় না। যেহেতু আমার হাজব্যান্ড এবং তার বন্ধুরা নিজেরাই রান্নাবান্না করতে পারত, তাই জন্য তারা আশেপাশের কোনো খাবার দাবারের দোকান থেকে কোনোদিন কিছু কিনেও খেত না, যে আশেপাশের কোনো মানুষজনের সাথে তাদের ভালো সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু সেদিন তারা ঠিক করে যে তারা আশেপাশের দোকানগুলোতে যাবে এবং বাড়িটার সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করবে, যে কেন তাদের সাথে দীর্ঘদিন ধরে এই রকম ঘটনা ঘটল। তো যেমন ভাবা তেমন কাজ, তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং আশেপাশের দোকানগুলোতে জিজ্ঞাসা করল। তারা যা জানতে পারল সেটা ছিল ঠিক এই রকম। এই ঘটনাটা প্রায় বছর 15 আগের ঘটনা। মিঠু নামের একটা মেয়ে, তারা যে রুমটাতে রয়েছে সেই রুমটাতে সে আগে ভাড়া থাকত তার প্রেমিকের সাথে। সোজা ভাষায় বলা যায় লিভ ইন করত। তার প্রেমিকার নাম ছিল নভু। তো মিঠি ও নভু সেখানে খুব ভালো করেই থাকছিল। হঠাৎ করেই মিঠি সন্দেহ করে যে নবুর হয়তো কোনো পরকীয়া সম্পর্ক আছে। একদিন তো দেখেও ফেলে অন্য একটা মেয়ের সাথে আপত্তিকর অবস্থায়। এই দেখে মিঠি সহ্য করতে পারে না, পাগলের মতো দরজা দিয়ে বেরিয়ে যায় এবং দরজার বাইরে তার স্বরে চিৎকার করে হু হু করে কেঁদে ফেলে। তার চিৎকার এবং কান্নায় আশেপাশের সমস্ত মানুষজন সেখানে চলে আসে। সেখানে এসে তারা প্রত্যেককে নবুকে অন্য একটা মেয়ের সাথে দেখে এবং মিঠশিকে বাইরে চিৎকার করে কাঁদতে শুনে ফেলে। তারা প্রত্যেকে মিলে মিঠশিকে বোঝায় এবং নবু নিজেও ক্ষমা চায়, কিন্তু তার মনে তো অন্য কিছুই ছিল। মিঠশি আবারও ওকে বিশ্বাস করে সমস্ত কিছু মিটমাট করে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু নবু তার এই অপমান একেবারেই সহ্য করতে পারে না। তাই যেন সে রাগ করে একদিন মিঠশির খাবারের সাথে বিষ মিশিয়ে ফেলে এবং মিঠশিকে সেটাকে খুব ভালোভাবে যত্ন সহকারে খাওয়ায়। সে যাতে চিৎকার করে লোক জড়ো করতে না পারে, তাই জন্য তার হাত পা বেঁধে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তখন থেকেই নাবু পলাতক। আর এদিকে হয়তো মিঠু অত্যন্ত কষ্ট সহ্য করতে মারা যায়। প্রায় 4 দিন বাদে মিঠুকে ঘর থেকে অর্ধ গলিত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকে প্রায় দীর্ঘদিন সেখানে কেউ ছিল না। সেখান থেকে তারপর আস্তে আস্তে যাদেরকে এই ঘরটি দেওয়া হতো তারা প্রত্যেকে মিঠুর সেই গগনভেদী কান্নার আওয়াজ শুনতে পেত। তবে সে কোনোদিনও কারো ক্ষতি করেছে বলে শোনা যায়নি। সত্যি সে কখনো কিন্তু ক্ষতি করেনি। এরপরও তারা প্রায় 1 মাসের কাছাকাছি ওখানে ছিল, কিন্তু কোনো কান্নার আওয়াজ আর শুনতে পায়নি। বলতে পারো একরাশ মন খারাপ নিয়েই তারা প্রত্যেকে বাড়িটা ছেড়ে দিয়েছিল। এই ছিল ঘটনা। জানি এর সাথে হয়তো 4 নম্বরের কোনো সম্পর্ক নেই, কিন্তু একদিক দিয়ে যদি বিচার বিবেচনা করা যায় তবে মিঠুর জীবনে সত্যিই এই 4 নম্বরটা প্রচণ্ড আনলাকি বলেই ধরা হয়েছে। কারণ এই 4 নম্বর রুমেই তো তার মৃত্যু হয়েছে, তার নিজের ভালোবাসার মানুষের কাছে। এই ছিল তার ঘটনা, আমার বান্ধবীর থেকে শোনা। আমি জানি না এর সত্যতা কতটা আর বানিয়ে বলা কি না। আমাকেও যেভাবে বলেছে আমি তোমার সাথে ঘটনাটা সেভাবেই শেয়ার করি ভাবলাম। তোমার শোনানোর উপযুক্ত মনে হলে তবে তুমি পড়ে শুনিও, সাজিয়ে গুছিয়ে নিও। অনেক ভালো থেকো দাদা, অনেক ভালোবাসা নিও। আর সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। ইতি সুমেধা, কলকাতা বেহালা। তো বন্ধুরা, এই ছিল একটা ঘটনা। সত্যি আমি যা পড়ে বুঝলাম এখানে 4 নম্বরের অতটা রোল নেই, কিন্তু তুমি যে শর্টসের কথা বলছো সেরকম একটা শর্টস আমার সামনেও এসেছিল। আমি দেখেছিলাম ওখানে জাপানের বেশিরভাগ মানুষই 4 নম্বরটাকে আনলাকি নাম্বার হিসেবে বিবেচনা করে। তো সেখান থেকে দেখে আমি জাস্ট আমি ঘটনাটা শেয়ার করলাম। আর আমরা যদি সেই 4 নম্বরটাকে ছেড়েও দিই তাহলেও কিন্তু ঘটনাটা প্রচণ্ড ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি
তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এগুলোকে বিশ্বাস করছো না তারা অবশ্যই এন্টারটেইনড হিসেবেই ধরে নাও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। দাদা, আমি আমার একটা পুরনো অভিজ্ঞতার কথা তুলে ধরছি। যদি ভালো লাগে পড়ে শুনিও। আজ থেকে প্রায় 18 বছর আগেকার ঘটনা। তখন আমি খুব ছোট, ওই বয়স হবে 12 কি 13 বছর। তখন আমাদের বেলেঘাটাতে এত লাইটের আলো ছিল না। আমার বাবা রবার্ট কারখানায় কাজ করত। রাতে বাড়ি আসতো। বাড়িতে কোনো টয়লেট ছিল না। বাড়ির সামনে একটা খাল বয়ে গেছে, সেখানেই আমরা ভাই বোনেরা টয়লেটে যেতাম। পাড়ার সব বাচ্চারাই ওই খালের ধারে টয়লেট করতাম। আর বড়রা যেত খাল পাড়ের উল্টো দিকে 10 নম্বর একটা গলি আছে, সেখানে। এই 10 নম্বর গলির বর্ণনাটা তোমাকে একটু বলি। গলির দুই পাশে ছিল কারখানা, আর শেষ প্রান্তে ছিল একটা ন্যাড়া ছাদ, আর তার তলায় টয়লেটটা। দিনের বেলায় কারখানা খোলা থাকার কারণে তেমন কিছু মনে হতো না, কিন্তু সন্ধ্যের পর সেখানে যেতে গেলে ঘন কালো অন্ধকার পেরিয়ে যেতে হতো। বিশেষত রাতে তেমন কেউ যেত না সেখানে। আর যদিও এমার্জেন্সির কারণে কেউ গেল, কেরোসিনের লম্ফ নিয়ে সঙ্গে করে কাউকে নিয়ে তবেই যেত। এরকম একদিন আমার বাবা রাতে কাজ থেকে আসার পর, প্রায় তখন 9:30 কি 10টা হবে। 10টা মানে তখন বুঝতেই পারছো অনেক রাত, সবাই সে সময় ঘুমোতো, তো আমিও ঘুমোচ্ছিলাম। আমি ছিলাম ঘরের বড় ছেলে, আর আমার ছোট দুটো বোন আছে, আরও একটা ভাই আছে, তবে তখন সে হয়নি। এখন আমরা 5 ভাই বোন, তবে তখন ছিলাম 4 জন। যাই হোক, ঘটনাটা বলি তাহলে। বাবার আসতে লেট হয়েছিল সেদিন। কাজ থেকে ফিরে বাবা আমাকে এসে বলল, শঙ্কর, আমার টয়লেট পেয়েছে, লম্ফটা জেলে আমার সাথে একটু চল দাঁড়াবি। আমি বাবাকে বললাম, এত রাতে বাবা, আমার তো ভয় লাগছে ওখানে যেতে। বাবা বলল, কোনো ভয় নেই তো, আমি আছি তো, লম্ফটা নিয়ে চল আমার সাথে। আমিও বাবার সাথে যেতে রাজি হয়ে গেলাম। তখন প্রায় 11টা বাজে। বাবা আমার হাত ধরে ওই গলিটা দিয়ে নিয়ে যাচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। লম্ফ টিমটিমে আলোতে যেতে লাগলাম। ঝিঝি পোকার আওয়াজ আর আমাদের পায়ের শব্দ সে এক ভয়ের পরিবেশ তৈরি করছে। কি বলবো দাদা, আমার তো খুব ভয় করছিল। বাবার হাতটা শক্ত করে ধরে আমি যেতে লাগলাম। একটা সময় পৌঁছে গেলাম সেই ন্যাড়া ছাদের কাছে, টয়লেটের সামনে। বাবা টয়লেটে ঢুকে আমাকে বলল, লম্ফ নিয়ে তুই এখানে দাঁড়া, ভয় পাবি না, আমার সাথে কথা বল। আমিও দাঁড়িয়ে মাঝে মাঝে বাবাকে বারবার বলছি, বাবা হয়েছে। বাবাও ভেতর থেকে আমাকে আওয়াজ দিচ্ছে। এমন করতে করতে 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার হাতে থাকা লম্ফটা হাওয়াতে নিভে গেল। পুরো ঘুটঘুটে অন্ধকার। আমি বাবাকে বললাম, লম্ফ নিভে গেল বাবা। বাবা ভেতর থেকে বলল, দাঁড়া, বেরোচ্ছি, বেরিয়ে লম্ফটা জ্বালাচ্ছি, তুই ওখানেই দাঁড়া। আমি তো ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। সে সময় ওই টয়লেটের চালের উপর ধুম করে আওয়াজ হলো, আর মনে হলো কেউ একটা যেন দাঁড়িয়ে আছে। আর তার সাথে বিকট ধরনের কিছু আওয়াজ হলো। সেটা কোনো সাধারণ আওয়াজ না। হঠাৎ আমার গায়ে ধুলোবালি সুরকি জাতীয় কিছু পড়ল। আমি খুব ভয় পেয়ে বাবাকে ডাকতে লাগলাম। বাবা বলল, কি হয়েছে? আমি বললাম, বাবা, ও বাবা, আমার গায়ে কি একটা পড়ল, আমার খুব ভয় করছে বাবা, তুমি আসো। আর একটা কথা, ওই টয়লেট থেকে প্রায় 100 মিটার দূরেই সোজা একটা কারখানা ছিল, কিন্তু তার পেছনের গেটের দিকে ছিল টয়লেটটা। সেখানে নাইটে এক কাকা কাজ করত, গোবিন্দ কাকা তার নাম। বাবা আমাকে বলল, গোবিন্দ কাকার কারখানায় যা, ডেকে লম্ফটা জ্বালিয়ে নে। যেহেতু পেছনের গেট, তাই অনেক জোরে জোরে ডাকতে হতো।
আমি জোরে জোরে ডেকে ওই কাকাকে গেটটা খুলতে বললাম। কাকা খুলে আমাকে দেখে বলল, তুই তুই এত রাতে এখানে কি করছিস? আর তোর গায়ে এত ধুলোবালি কেন? আমি তখন কাকাকে সমস্ত ঘটনা বললাম। কাকা আমাকে কারখানার ভেতরে ঢুকিয়ে বসে লম্ফ নিয়ে বাবাকে আনতে গেল। বাবা আসার পর কাকাটা বাবাকে একটু বকা দিল, এত রাতেই অন্ধকারে বাচ্চাটাকে দাঁড় করিয়ে তুই কি করছিস? আমরাই ভয় পাই আর তোর ছেলেকে একা দাঁড় করিয়ে রেখেছিস বলে আমাকে একটা কাপড় দিয়ে ধুলোগুলো ঝেড়ে দিল। তারপর বলল, তুই সামনের গেট দিয়ে ছেলেকে নিয়ে চলে যা, ওই অন্ধকার দিয়ে যেতে হবে না। ওই রাস্তাটাই একটা টিম সাইড পাওয়ারের বাল্ব জ্বলত, একটু দূরে যেতে হতো। বাবার সাথে বাড়ি চলে গেলাম। আমি এটাই বুঝতে পারলাম না যে এত রাতে এত ধুলোবালি পড়ল কী করে। ছাদ থেকে টয়লেটের চাল, তারপর আমার গায়ে। বাবাকে জিজ্ঞাসা করাতে বাবা বলল, হয়তো ছাদের কোনো অংশ ভেঙে পড়েছে। কিন্তু দাদা, সেই ছাদের দেওয়াল ছিল প্লাস্টার করা, কোনো সুরকি বা বালি পড়ার কথাই না। আমি সেদিন বাবার কথায় বিশ্বাস করে ওটাকে ভুলে যাই। বাড়ি গিয়ে শুয়ে পড়ি। পরদিন থেকে আমার ধুম জ্বর, টানা 3 দিন জ্বর আমার। ওষুধ খেয়েও কোনোভাবেই কমে না। আমার মা এক ঠাকুর বাড়ি আমাকে নিয়ে যায় ঝাড়ফুঁকের জন্য। সেই ব্রাহ্মণ সব শুনে বলে, ওখানে অত রাতে কেন দাঁড়িয়েছিল? মা সব বলে। ব্রাহ্মণ বলে, ওখানে যেন তোর ছেলে আর না যায়, ওরা তোর ছেলেকে তাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে রেগে গিয়েছিল। দাদা, আমি তখন বাচ্চা, অত কিছু বুঝি না যে কি হয়েছে বা কেনই হয়েছে। মা এসে বাবাকে একটু বকাবকি করলো, তুমি জানো জায়গাটা খারাপ, তাও ওখানে ওকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রেখেছ। আসলে দাদা তখন বুঝতাম না, সবার মুখে শুধু শুনতাম ওখানে ভূত আছে, কেউ একাই ওখানে যায় না। দিনে ভয় লাগতো, গা ভারী হয়ে যেত। ওই ছাদের উপর একটা গাছ ছিল, আমাদের পাড়ায় সবাই ওটাকে শয়তান গাছ বলতো। আমি শয়তান গাছ নামেই জানতাম। ওটা আসলে কি এখন বুঝতে পারি। লোকের মুখে শুনেছি ওই ছাদে এক বিহারি দম্পতি থাকত। ছাদের এক কোনায় এক ছিলকে ঘর ছিল, ওপরে এখনও সেই ঘরটা ভাঙাচোরা অবস্থাতে রয়েছে। সেখান থেকে তারা ওই কারখানার এলাকাটা পাহারা দিত। কিন্তু একদিন বিহারি দম্পতির অস্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায়। তারপর থেকেই সবাই ওখানটাতে যেতে ভয় পেত। আর এই গাছটা থেকে ঢিল বালি পড়তো কেউ একা ওখানে গেলেই। এখন আমি বুঝতে পারি যে সেদিন কী কারণে আমার গায়ে ধুলোবালিগুলো পড়েছিল। এখন জায়গাটা পাল্টে গেছে, ওই শয়তান গাছটাও কেটে ফেলা হয়েছে, প্রমোটিং হয়ে গেছে। এই হলো আমার অজান্তের একটা ভয়ের ছোট্ট ঘটনা। দাদা, ঘটনাটা ভালো লাগলে ভৌতিক কথা পরিবারের সবার সাথে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটাও একদম অন্যরকম ছিল। সত্যি বলছি, মন থেকে খুব ভালো লাগলো। এমন ঘটনা আমরা ঠাকুমা দাদুর মুখে শুনতাম বসে থেকে। সেই সন্ধেবেলা কারেন্ট চলে যেত আর বসে বসে শুনতাম কত ভূতের ঘটনা। সেই দিনগুলো আমাদের আর কোনো দিনই ফিরে আসবে না, সেটা একটা আলাদাই দিন ছিল। যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি হয়তো, আর কথা বাড়াবো না এই বিষয় নিয়ে। তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করে দেব পরের একটা ঘটনা। আর এই ঘটনাটা আছে রেল লাইনকে নিয়ে। চলো এবার শুরু করা যাক। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। দাদা, আমি হাওড়া থেকে রাহুল বলছি। আজ থেকে প্রায় 3 মাস আগে ঘটে যাওয়া একটা ঘটনা তোমার সাথে শেয়ার করতে বসলাম। অনেক কথা হলো দাদা, এবারে ঘটনায় যাওয়া যাক। একদিন আমিও আমার 5 বন্ধু আমরা সবাই মিলে রথের মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রথ দেখে ফেরার পথে আমরা ট্রেন না পাওয়ার কারণে লাইন ধরে হাঁটতে থাকি। রেল লাইন দিয়ে হেঁটে আসতে আসতে হঠাৎ করে কেন জানি মনে হলো যে কেউ যেন আমাদের পিছু পিছু আমাদেরকে ফলো করছে। তখন আমার এক বন্ধু আমায় বলে, রাহুল দেখ, কেউ মনে হয় আমাদের ফলো করছে, আমাদের পিছু পিছু আসছে। আমি তখন বললাম যে তুই এতটা পথ হাঁটার কারণে ক্লান্ত হয়ে উল্টোপাল্টা বকছিস, চল তো চল, তাড়াতাড়ি হেঁটে আমাদের বাড়িতে পৌঁছাতে হবে। তখনও বলল, হ্যাঁ ঠিক আছে ভাই চল। তারপরে হঠাৎ করে আমার মনে হলো যে আমার হাতে যে জিলিপির প্যাকেটটা আছে ও পাঁপড় আছে, সে প্যাকেটটা যেন কেউ ধরে টানছে পেছন থেকে। এবং একবার না
বারবার যেন পেছন থেকে টানছে। তখন আমি আমার বন্ধুদের বলি, এ ভাই দেখ, এসব ইয়ার্কিগুলো করিস না, কিন্তু এসব ইয়ার্কি মোটেও ভালো লাগে না। তখন আমার বন্ধুরা বলে ওঠে, কী রে রাহুল, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমরা আবারও তোকে কি করলাম? তখন আমরা ভয়ে আরও জোরে জোরে পা চালাতে লাগলাম। হঠাৎ করেই আমাদের বন্ধুদের মধ্যে কেউ একজন বলে উঠল, দেখ, এরকম প্যাকেটটা ধরে টানাটানি করিস না, তোদের যদি জিলিপি খাওয়ার থাকে তো বল, আমি দিচ্ছি। এরপর আমি প্যাকেটটা হাতে তুলে নিয়ে যেই দেখতে যাই, দেখি একটাও জিলিপি তার মধ্যে নেই। আমি তখন আমার বন্ধুদের বলি, দেখ ভাই, আমরা এতটা রাস্তা এলাম, জিলিপিটা দেখলাম, সবই ছিল, হঠাৎ করে কোথায় গেল এগুলো? এরপরেই শুরু হলো অপার্থিব একটা ঘটনা। আমাদের গায়ে বড় বড় পাথর ছুঁড়ে মারছে কেউ। আমরা যে যার মতো আটকানোর চেষ্টা করছি আর বলছি, সাহস থাকলে সামনে আয়, পেছন থেকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করিস না, তুই যেই হ, সামনে আয়। ঠিক এমন সময় আমাদের কানে একটা আওয়াজ ভেসে আসে, কেউ বাঁচবি না, সবাই মরবি, সবাই মরবি, কেউ বাঁচবি না, সবাইকে মেরে ফেলবো, তোরা খুব বড় অন্যায় করেছিস আমাদের সাথে। এরপরে আমরা আর দেরি করিনি, কোনো রকমে আমরা দৌড়ে বাড়ি পৌঁছে যাই। বাড়িতে আসতে মা জিজ্ঞেস করে কি হয়েছে, আর আমাদের মধ্যে আমরা সবাই ঠিক থাকলেও আমাদের এক বন্ধু ঠিক ছিল না। হঠাৎ করে সেই বন্ধুর মা আমাদের বাড়িতে এসে বলে, তোর বন্ধুর কি হয়েছে দেখবি, আয়। সেই মতো আমরা গিয়ে দেখি বন্ধুটা কেমন যেন করছে, বাড়ির থালা বাসন সব ফেলে দিচ্ছে, ঘরে যা খাওয়ার আছে এক ফোঁটাও বাঁচিয়ে রাখছে না। তারপরে আমার ওই বন্ধুকে এক ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তখন সে ওঝা বলে, ওরা যে রেল লাইন দিয়ে আসছিল তার পাশে একজন কাটা পড়েছিল, আর ওরা সবাই মিলে ওই জায়গাতে বাথরুম করেছিল, তাই ওদেরকে পিছু করে ওই আত্মা এসেছিল, এবং এরপরে সেই বন্ধুকে সেই ওঝা ছাড়িয়ে দেয়। তো দাদা, এই ছিল ঘটনা। জানি হয়তো গুছিয়ে লিখতে পারলাম না, তুমি তোমার মতো করে সাজিয়ে নিও। ঘটনা শেষে আমার স্ত্রীর নাম, আমার ভাইয়ের নামটা একবার হ্যালো করে বলো। আমার ভাইয়ের নাম পূর্ণ আর আমার স্ত্রীর নাম বিদিশা। হ্যালো পূর্ণ, হ্যালো বিদিশা। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি জমজমাট এপিসোড। আশা করছি আজকের এপিসোডটিও তোমাদের প্রত্যেক দিনের মতো দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যদি কেউ এই পরিবারে যুক্ত না হয়ে থাকো, যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে লালটু ডলুই, থার্ড কমেন্ট করেছে পল্লব মান্না। সবাই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে রাহুল বাগ, পঙ্কজ রয়, গীতা গোস্বামী, রত্না রয়, রেখা পাসমান, বিদিশা মান্না লিখেছে, দাদা কেমন আছো, আমার স্বামীর নামটা একবার হ্যালো করে বলবে। আমার স্বামীর নাম রাহুল, আর বলছি দাদা, আমি একটা ঘটনা পাঠিয়েছিলাম, তুমি এখনও শোনালে না, তোমাদের ঘটনা আজ চলে এসেছে গো। তারপরে কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন। সৌমিলি মণ্ডল লিখেছে, অনেকদিন পর কমেন্ট করলাম, ভালো আছো, আজ সারাদিন খুব বৃষ্টি হয়েছে এখানে, ওকে গুড নাইট। হ্যাঁ গো, ভালো আছি, তুমি কেমন আছো? বৃষ্টি আমাদের এদিকে নেই গো। তারপরে কমেন্ট করেছে সুরজিৎ ব্যানার্জি, সুমিত ঘোষ, বর্ষা চ্যাটার্জি লিখেছে, আজ আবারও চলে এসেছি তোমার বলা ঘটনা শুনতে, জানি সেটা ভালো হবে, লাইক কমেন্ট তাড়াতাড়ি করে দিলাম, ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে কমেন্ট করেছে ইর্স ভাস্কর, মনিকা ত্রিপুরা, শাবানা। তারপরে কমেন্ট করেছে সৈকত ঘোষ, গল্প কথা, ডিজে ভ্লগার অনিশ লিখেছে, দাদা ওয়াও, ঘটনাটা অসাধারণ লাগলো, সাথে থাম্বনেলটাও, থ্যাংক ইউ ভাই। তারপরে কমেন্ট করেছে দীপ ঘোষ, পাপড়ি দোলা, ঋষিতা বোস, আশিস কোলে, সোনাই অফিসিয়াল, গীতা গোস্বামী, দীপ শিকদার, রাকেশ এইচডি, সনাতন পাত্র, অমিতা ঠাকুর, জয় বণিক, মৌমিতা ঘোষ লিখেছে, হ্যালো দাদা, প্লিজ সে মাই ডটার নেম সম্প্রাপ্তি। হ্যালো সম্প্রাপ্তি। তারপরে কমেন্ট করেছে সঙ্গমিত্র রয়, সুদীপা ব্যানার্জি, এমডি মন, জয়ন্ত দাস, সুবীর বণিক, রিয়া বৃষ্টি, কৃষ্ণা অধিকারী, কার্তিক সাহা, মহন্ত কোলে, শঙ্কর চক্রবর্তী লিখেছে, এখন 2:47 AM, রাত নাকি ভোর? রাতই বলা চলে, গোটা ভোর না। তারপরে কমেন্ট করেছে শেখ কামাল লিখেছে, একবার হ্যালো করে বলতে, হ্যালো শেখ কামাল। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, নূপুর ঘোষ, কমলিকা, প্রণয় মুখার্জি, দেবাশিস বাগচি, গল্প হলো সত্যি, অসিত কর্মকার, রাজকুমার সরকার, প্রীতম বিশ্বাস। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের
শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।